নমস্কার, আমি সৃজা। আপনার নামে কি কোনো অবৈধ কনস্ট্রাকশন আছে? মানে ধরুন আপনার নিজের নামে কোনো বাড়ি যেটা পুরসভার তরফ থেকে অবৈধ ঘোষণা করা হয়েছে, বা নিজের কোনো ছোট অফিস যেটার কনস্ট্রাকশনকে পুরসভার তরফ থেকে অবৈধ ঘোষণা করা হয়েছে, এরকম কোনো কি আছে? তাহলে আপনার জন্য সুখবর, আপনার কোনো চিন্তাই নেই। বিজেপির সরকার দালালি করছে, মানে আপনার যে কনস্ট্রাকশন গুলো অবৈধ বলে পুরসভার তরফ থেকে ঘোষণা করা হয়েছে, সেই অবৈধ কনস্ট্রাকশন গুলো আর থাকবে না অবৈধ, একেবারে বৈধ হয়ে যাবে শুধুমাত্র পুরসভার হাতে, সরকারের হাতে কিছু করকরের নোট গুঁজে দিলে। না, এটা এ রাজ্যের কথা বলছি না, এ রাজ্যে তো এসেছে সবে 1 মাস হলো, এরপরে আরো কত কি দেখতে বাকি রয়েছে আমাদের। আমি এটা বলছি গুজরাটের কথা। গুজরাটে নতুন করে একটা আইন, মানে আইনসভায় একটা বিল পাশ হয়েছে। সেই বিলে কি বলা হয়েছে? সেই বিলে বলা হয়েছে যে 2022 সালের 1 অক্টোবরের আগে যে নির্মাণগুলোকে পুরসভা অবৈধ বলে ঘোষণা করেছে, সেই অবৈধ নির্মাণগুলো আর অবৈধ থাকবে না। আপনি সরকারের হাতে দালালির টাকাটা শুধু বুঝে দেবেন, ব্যাস, তাহলেই কিন্তু এই যে অবৈধ আপনার কনস্ট্রাকশন, সেগুলো পুরোটা বৈধ হয়ে যাবে। এই যে বিলটা পাস হয়েছে, সেই বিলটার নাম দেওয়া হয়েছে গুজরাট নির্মিতকরণ অনুমোদিত উন্নয়ন আইন, বা গুজরাট রেগুলারাইজেশন অফ আনঅথরাইজড ডেভেলপমেন্ট বিল 2022। মানে বুঝতেই পারছেন, আপনার কোনো অবৈধ নির্মাণ নিয়ে আর কোনো চিন্তা নেই। গুজরাটের বাসিন্দা হলে সমস্ত অবৈধ নির্মাণ একেবারে সাদা হয়ে যাবে, বৈধ হয়ে যাবে শুধুমাত্র সরকারের হাতে কিছু টাকা গুঁজে দিলে। এবং এই যে টাকার কথা আমি বারবার করে উল্লেখ করছি, এই টাকাটাকে বলা হচ্ছে ইম্প্যাক্ট ফি, এবং সেই ইম্প্যাক্ট ফি এর কিন্তু নির্দিষ্ট একটা চার্ট রয়েছে। তো এই ইম্প্যাক্ট ফি কিভাবে নির্ধারণ করা হয়েছে, আসুন সেটা একবার দেখি। এই যে ফি এর কথা বলছি, বা দালালি টাকার কথা বলছি, অঙ্কের কথা বলছি, সেটাও কিন্তু সেম নয়। মানে আপনার যদি আবাসিক কোনো নির্মাণ হয় যেখানে মানুষ বসবাস করেন, তাহলে তার ক্ষেত্রে আলাদা ফি। আর যদি কোনো ব্যবসায়িক নির্মাণ হয়, অর্থাৎ অফিস টফিস এরকম কিছু হয়, অফিস গোডাউন এরকম, তাহলে কিন্তু তার ক্ষেত্রে আলাদা ফি। আর সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার যদি ওয়াশরুম, স্যানিটাইজেশন, বাথরুম এগুলোর নির্মাণ ঠিকঠাক না থাকে, তার জন্য ফি রয়েছে, কোনো চাপ নেই। সেসব নিয়েও কথা বলবো। আসুন আগে যে ফি এর যে চার্টটা রয়েছে গুজরাট সরকার, গুজরাটের রাজ্য সরকার বানিয়েছে, সেটা একবার দেখি। আপনার জমির পরিমাণ 50 বর্গমিটার পর্যন্ত হলে আবাসিক হলে 3000 টাকা, ব্যবসায়িক হলে 6000 টাকা। 50 থেকে 100 বর্গমিটার হলে আবাসিক হলে 6000 টাকা, ব্যবসায়িক হলে 12,000 টাকা। জমির পরিমাণ 100 থেকে 200 বর্গমিটার হলে আবাসিক হলে 12,000 টাকা, ব্যবসায়িক হলে 24,000 টাকা। জমির পরিমাণ 200 থেকে 300 বর্গমিটার হলে আবাসিক হলে 18,000 টাকা, ব্যবসায়িক হলে 36,000 টাকা। আর জমির পরিমাণ 300 বর্গমিটারের বেশি হলে আবাসিক হলে 18,000 প্লাস প্রতি অতিরিক্ত বর্গমিটারের জন্য 150 টাকা। আর ব্যবসায়িক ক্ষেত্রে হলে 36,000 টাকা প্লাস প্রতি অতিরিক্ত বর্গমিটারের জন্য 300 টাকা। আর যেরকম বলছিলাম টয়লেট বা স্যানিটারি, সেটাতে কোনো ঘাটতি থাকলে, কোনো সমস্যা থাকলে অতিরিক্ত 7,500 টাকা। অর্থাৎ বুঝতেই পারছেন যে গুজরাটের মানুষদের জীবন কতটা সহজ সরল হয়ে গেছে, কোনো জটিলতা নেই। পুরসভা খামোখা জটিলতা যদি করে, তারা জাস্ট গিয়ে মুখে টাকাটা সরকারের ছুঁড়ে মারবে, তাহলেই হয়ে গেল, সব বৈধ হয়ে গেল। এবার দেখুন, কোনো কনস্ট্রাকশনকে, কোনো নির্মাণকে পুরসভা অবৈধ ঘোষণা কেন করে? তার তো অনেক কারণ আছে। অবৈধ তো এমনি এমনি ঘোষণা করা হয় না। সেটার কারণ বিভিন্ন হতে পারে। কোনো বেআইনি জমি হতে পারে, কোনো দখলদারির জমি হতে পারে, মানে পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে গুন্ডামি করে এসব করে মানুষ অন্যের কাছ থেকে জমি জোর করে দখল করে নিতে পারে। বা অবৈধ কোনো জমি যেখানে আদৌ করা যাবে না কনস্ট্রাকশন, এরকম জমি হতে পারে। বা জলাশয় বুঝিয়ে কোনো কনস্ট্রাকশন হলে সেটাকেও অবৈধ বলা যেতে পারে, কারণ জলাশয় বুঝিয়ে যদি কোনো কনস্ট্রাকশন হয়, তার অনেক রকমের সমস্যা হতে পারে। প্রথম যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যে পরিবেশগত সমস্যা, কারণ জলাশয় আটকালে আমরা জানি ড্রেনেজ সিস্টেমটা আটকে যায়, তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। প্লাস জলাশয়কে যদি সঠিকভাবে বোঝানো না হয়, তাহলে খুব রিস্ক হতে পারে, কারণ আস্তে আস্তে জলাশয়ের উপরে যে কনস্ট্রাকশনটা হচ্ছে সেটা দেবে যেতে পারে। সেক্ষেত্রে সেই বাড়িতে যারা বসবাস করেন
তাদের লাইফ রিস্ক হতে পারে, বা সেটা যদি ভেঙে পড়ে, রাস্তার মধ্যে ভেঙে পড়ে, তাহলে পথচারী যারা তাদের লাইফ রিস্ক হতে পারে। অন্য ক্ষেত্রে ধরুন অবৈধ ঘোষণা করা হয় যখন তলা বেশি হয়, মানে ফ্লোর বেশি হয়। হ্যাঁ, মাল্টি স্টোরিডের ক্ষেত্রে প্রত্যেকটা জমির একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকে। তো এবার ধরুন কোন জমির ধারণ ক্ষমতা যদি হয় 3 তলা পর্যন্ত, আপনি সেটাকে যদি জোর করে 4 তলা বা 5 তলা বানান, তাহলে সেই জমির যে ধারণ ক্ষমতা সেটা হ্রাস পায়, এবং তাতে ওপরের যে এক্সট্রা ফ্লোরের চাপ অনেক সময় জমি নিতে পারে না, মাটি নিতে পারে না, সেটা ভেঙে পড়ে। সেক্ষেত্রেও ওই কনস্ট্রাকশনে, ওই অবৈধ নির্মাণে যদি মানুষ বসবাস করেন, আবাসিক হয়, তাহলে তাদের লাইফ রিস্ক হতে পারে। বা কোনো যদি অফিসও হয়, তাহলে এমপ্লয়ীদের লাইফ রিস্ক হতে পারে। আবার সেটা যদি রাস্তায় ভেঙে পড়ে, তাহলে পথচারীদের লাইফ রিস্ক হতে পারে। আর এই সমস্ত বিভিন্ন কারণেই কিন্তু পুরসভা এই সমস্ত নির্মাণকে অবৈধ বলে ঘোষণা করে। তো এখন গুজরাটের সরকার, বললাম যেমন যে 1 অক্টোবর 2022-এর আগে যে সমস্ত কারণে অবৈধ ঘোষণা করা হয়েছিল পুরসভার তরফ থেকে, কিছু টাকা সরকারের মুখে ছুঁড়ে মারবেন গুজরাটের মানুষ, আর একদম বৈধ হয়ে যাবে। কোনো চাপ নেই, সেখানে জলাশয় আটকাচ্ছে নাকি মাটির ধারণ ক্ষমতা কমছে, নাকি অবৈধ অন্য কারোর জমি গুন্ডামি করে গ্রাস করে নেওয়া হয়েছে, এসব নিয়ে সরকার, প্রশাসন, পুরসভা কোনো মাথা ব্যথা করবে না। আর তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যেটা বলছিলাম, যে স্যানিটাইজেশনের ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ দূষণের জন্য, আমরা জানি যে যদি স্যানিটাইজেশন বাড়ির হোক বা অফিসের হোক, যাই হোক না কেন, স্যানিটাইজেশন যদি সঠিক না হয়, তাহলে পরিবেশ দূষিত হয়, পরিবেশের ক্ষেত্রে মারাত্মক রকমের ক্ষতি হয়, এবং তার প্রভাব অবশ্যই সমস্ত স্তরের প্রাণী জগতের উপর পড়ে। শুধুমাত্র মানুষ নয়, মানুষের তো সমস্যা হবেই, স্বাভাবিক ব্যাপার, তার সঙ্গে অন্যান্য পশু পাখিরাও কিন্তু এই পরিবেশ দূষণের কারণে এফেক্টেড হয়। তো এই সমস্ত আইনকে গুজরাটের বিজেপি সরকার কোনো পাত্তাই দিচ্ছে না। মানে যে কাজটা এতদিন পর্যন্ত হয়তো পাড়ার অ্যান্টি সোশ্যালরা, ক্রিমিনালরা করতো, বা ঘুষখোর পুলিশ অফিসাররা করতো, আমরা যাদেরকে দেখে নাক সিটকোতাম, আমরা যাদেরকে সামাজিকভাবে খারাপ বলে মনে করতাম, আমরা যাদেরকে অসামাজিক বলে দাগিয়ে দিতাম, এখন সেই কাজটাই রীতিমতন বিল পাশ করে, আইন করে করছে সরকার। ভাবুন তো কত সুবিধা গুজরাটের মানুষের। আর ঠিক এই জায়গা থেকেই বলবো যে এতটা সুবিধা গুজরাটের যদি বিজেপির সরকার ওখানকার মানুষদের দিতে পারেন, তাহলে এখানকার হকার ভাইদেরকে নিয়ে ওনাদের কিসের সমস্যা? এখানে যে সমস্ত হকার ভাই বোনেরা গরিব মানুষ, পেটের রুটি রুজির জন্য একটু হকারি করছেন, একটুখানি জমি দখল করেছেন, তাদের অপরাধ কিন্তু শুধুমাত্র জমিটা দখল করছেন সেটা নিয়ে কিন্তু আর কোনো মানুষের প্রাণহানির কোনো সমস্যা নেই। কারণ ওই রেলের যেটুকু জায়গা দখল করে ওনারা ব্যবসা করছেন, নিজেদের জীবন ধারণ করছেন, সেটা না জলাশয় বুঝিয়ে হয়েছে, আর না মাটির ধারণ ক্ষমতার অতিরিক্ত ফ্লোর তৈরি করে হয়েছে। তাই অন্য কারোর প্রাণহানির কোনো ভয় নেই, স্যানিটাইজেশনের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে এই হকার ভাইরা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন রেলকে তারা পয়সা দিতে চান, মাসিক অথবা বাৎসরিক ভাবে কিছু একটা অ্যামাউন্ট নিয়ে রেল তাদেরকে বৈধ ঘোষণা করুক। এবং এই দাবি শুধু হকার ভাইদের না, এই দাবি হকার ভাইদের তরফ থেকে সিটু অসংখ্যবার রেলকে জানিয়েছে, কিন্তু রেল সেই টাকা নিতে রাজি হয়নি। রেল তখন টাকা নিতে রাজি হয়নি কারণ তখন এখানে যে সরকারটা ছিল তারা এই হকারদের কাছ থেকে টাকা খেত। সুতরাং এই টাকা যদি রেল নিয়ে তাদেরকে বৈধ ঘোষণা করে দেয়, তাহলে তৃণমূল কংগ্রেসের সরকার আর ওই হাপ্তা বসুলিটা করতে পারতো না, সেই কারণের জন্য রাজি হয়নি। আর এখন কেন রাজি হচ্ছে না বলুন তো? কারণ যে কাজটা গুজরাটে পয়সা নিয়ে করা যাচ্ছে, সেই কাজটা এ রাজ্যে করা যাচ্ছে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে ওই রেলের জমি আসলে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য, আসলে কর্পোরেটদের পায়ে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়েই তো বিজেপির সরকারটা ক্ষমতায় এসেছে। এখন হকার ভাইরা যতই পয়সা দিতে চান, পয়সা দিয়ে নিজেদের বৈধতা অর্জন করতে চান, বিজেপির সরকার তো এটা এখানে করতে পারবে না। কারণ ওরা তো কর্পোরেটদের পায়ে মাথা ঠুকেই এই রাজ্যটাকে দখল করেছে, কর্পোরেটদের পয়সায়, ইলেকটোরাল বন্ডেই এই রাজ্যটাকে দখল করেছে। এখন কর্পোরেটদের সাথে বেইমানি করলে তো কর্পোরেটরা আবার ওদেরকে ছেড়ে দেবে না, তখন তো আরো অন্য সমস্যা হয়ে যাবে। তাই গুজরাটের বিজেপি সরকার যে দালালিটা করতে পারছে, এ রাজ্যের বিজেপির সরকার এখনো পর্যন্ত সেই দালালিটা অন্ততপক্ষে রেলের হকারদের কাছে করতে পারছে না। তবে আগামীতে
আশা করা যায় আমরাও নিশ্চয়ই গুজরাটের মানুষদের মতন একটা দারুণ জীবন পাবো, এবং যে সমস্ত অবৈধ কনস্ট্রাকশন নিয়ে এ বাংলার মানুষ ভীষণভাবে চিন্তায় রয়েছেন, আশা করছি সেগুলোও নিশ্চয়ই এই বিজেপির আর ভালো তৃণমূলীদের সহযোগে বিল পাস হয়ে যাবে।